আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের এই ভালো থাকা, সুস্থ থাকা এটা আমার প্রত্যাশা, আমার কামনা। আমিও ভালো আছি। তো আমি আজকে দ্বাদশ শ্রেণীর লজিক সেকেন্ড পার্ট তোমাদের আমি আজকে ক্লাস নেব। আমরা আজকে পঞ্চম অধ্যায়, এই নতুন অধ্যায়, এই অধ্যায় আমরা শুরু করব। তো এই অধ্যায়ে আমাদের যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব সেটা হলো মেথড ফর প্রুভিং কজাল রিলেশন। মেথড for methods for proving causal relation. অর্থাৎ কার্যকারণ প্রমাণ পদ্ধতি। কার্যকারণ প্রমাণ পদ্ধতি। তো যাই হোক, আমরা এই ক্লাসে আমি তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি এবং আশা করি তোমরা আজকে আমাদের ক্লাসে থাকবে এবং তোমাদের তো এই অধ্যায়ে আমি যে বিষয়গুলো আজকে আলোচনা করব আর কি, সেই বিষয়টাও একটু তোমাদের আমি লিখে নিচ্ছি। দেখো, তোমাদের যে আলোচনার এই অধ্যায়ে আমার আলোচনার মূল বিষয়টা যেটা হলো, প্রথম হলো ল অফ কজেশন। ল অফ কজেশন অর্থাৎ তোমাদের হলো কার্যকারণ নীতি। কার্যকারণ নীতি, এটা হলো আমাদের প্রথম আমরা এই বিষয়টা আলোচনা করব। দ্বিতীয়ত হলো অপনয়নের সূত্র, যেটাকে আমরা ইংরেজিতে আমরা বলি ক্যানন। ক্যাননস অফ এলিমিনেশন। আর সর্বশেষ আমরা যে বিষয়টা আলোচনা করব এটাকে আমরা বলি অপনয়নের সূত্র, বাংলায় অপনয়নের সূত্র। আর তোমাদের 3 নাম্বার যে বিষয়টা আলোচনা আসবে সেটা হলো এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মেথড তো আমরা এটাকে আমরা বলি পরীক্ষণ। পরীক্ষণের পদ্ধতি সমূহ। এই আমরা যে পরীক্ষণের এই প্রথমত আমরা ল অফ কজেশন অর্থাৎ কার্যকারণ নীতি, দ্বিতীয়ত হলো ক্যাননস অফ এলিমিনেশন অর্থাৎ অপনয়নের সূত্র, এবং আমরা 3 নাম্বার যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো এক্সপেরিমেন্টাল মেথড অর্থাৎ তোমার হলো পরীক্ষণের পদ্ধতি সমূহ। তো এই পরীক্ষণের পদ্ধতি সমূহের মধ্যে আমরা যে বিষয়গুলো আমাদের থাকবে সেটা হলো অন্যয় পদ্ধতি, যেটাকে আমরা বলি হলো দ্য মেথড অফ এগ্রিমেন্ট, ব্যতিরেকি পদ্ধতি, দ্য মেথড অফ ডিফারেন্স, তারপরে যৌথ অন্যয় ব্যতিরেকি পদ্ধতি বা জয়েন্ট মেথড অফ এগ্রিমেন্ট এন্ড ডিফারেন্স। আর একটা হলো সহপরিবর্তন পদ্ধতি, দ্য মেথড অফ
কমিনে ভেরিয়েশন, আর সর্বশেষ হলো 5 নম্বর পরিশেষ পদ্ধতি, দ্য মেথড অফ রেসিডিয়াস। এই 5টা পদ্ধতি আমরা পরবর্তীতে আলোচনা করব। তো যাই হোক, আমরা আজকে আমাদের মূল আলোচনায় আসি, সেটা হলো দ্য ল অফ কজেশন, অর্থাৎ কার্যকারণ নীতি। তো আমরা তোমাদের একটু প্রথমে আমরা একটু যে বিষয়টা একটু আলোচনা মানে আসবে, সেটা হলো যে আমাদের বৈজ্ঞানিক আরোহের মূল লক্ষ্য হলো তোমার হলো ঘটনাবলীর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা, এবং এই আবিষ্কার করে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এই সম্পর্ক আবিষ্কার করা কিন্তু এটা মানে সহজ কাজ না, এটা একটা জটিল একটা বিষয়। তো এই জটিল কাজটাকে সহজভাবে সম্পন্ন করার জন্য বৈজ্ঞানিকগণ কি করছেন, এই পদ্ধতিগুলো আবিষ্কার করছেন, এবং এই পদ্ধতিগুলোকে আসলে বলা হয় হলো পরীক্ষণের পদ্ধতি। আমরা এই অধ্যায়ে এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমাদের দুটো বিষয় আমরা আলোচনায় আসব। সেটা একটা হলো কার্যকরণ নীতি বা ল অফ কজেশন, এই বিষয়টা কি, এবং আরেকটা হলো অপনয়নের সূত্র বা ক্যাননস অফ এলিমিনেশন। তো কার্যকরণ নীতি আমরা যে বিষয়টা আমরা জানি যে প্রত্যেকটা কার্যকরণ নিয়ম অনুসারে যেটা বলা যায় যে প্রতিটি ঘটনার কি আছে, একটা কারণ আছে, এবং কারণ ছাড়া কিন্তু জগতের কোনো কার্য কখনোই সংগঠিত হতে পারে না। অর্থাৎ যে কোনো ঘটনার পিছনে কি থাকবে, যে ঘটনাটা ঘটে গেছে তার পিছনে একটা কারণ থাকবে। এখন যুক্তিবিদ মিল এই সম্পর্কে কি বলছেন, দেখো যুক্তিবিদ মিল বলছেন যে ঘটনার শুরু আছে তার একটা কারণ আছে। আবার যুক্তিবিদ বেইনের নাম তোমরা শুনছো, যুক্তিবিদ বেইন বলেন যে প্রতিটি ঘটনা তার পূর্বের ঘটনার সাথে কি সম্পর্কযুক্ত, এবং পূর্বের ঘটনাটি ঘটলেই পরের ঘটনাটি ঘটবে, এবং পরের ঘটনাটি না ঘটলে এই বা পূর্বের ঘটনাটি যদি না ঘটে তাহলে পরের ঘটনাটি কখনোই ঘটবে না। অর্থাৎ এই বিষয়টা হলো বেইনের মূল বিষয়, যে প্রতিটি ঘটনার পূর্বের ঘটনার সাথে হলো সেই বিষয়টা হলো সম্পর্কের সাথে যুক্ত। তো এই বিষয়টাকে যদি নেতিবাচক দিক থেকে যদি আমরা যদি বলি বা বলা যায়, তাহলে বলবো যে বিনা কারণে আসলে কোনো কার্য কখনোই সংগঠিত হতে পারে না। অর্থাৎ শূন্য থেকে কোনো ঘটনা কখনোই ঘটে না। এবং এই সম্পর্কে তোমার ইংরেজিতে একটা কথা আছে যে এটাকে বলা হয় হলো এক্স নেহিলো ফিট। অর্থাৎ এটাকে বলা হয় হলো যে তোমার যে এক্স নেহিল ফিট, অর্থাৎ শূন্য থেকে শুধু শূন্যই আসে। এই কথাটা একটু তোমরা একটু বিয়ে করে রাখো, যে শূন্য থেকে শুধু শূন্যই আসে, শূন্য থেকে শুধু শূন্যই আসে। এই যে এক্স নেহিল ফিট, অর্থাৎ শূন্য থেকে শুধু শূন্যই আসে। যেমন আমরা একটা মানুষের মানে এই পৃথিবীতে যে কোনো ঘটনার ক্ষেত্রে যদি ঘটনার প্রকৃতিকে গুলোকে যদি আমরা দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখি যে কোনো মানুষের যদি মৃত্যুর যে বিষয়টা, তার পিছনে একটা মানুষ মারা গেছে। এখন কিভাবে মারা গেল, দেখা গেল যে সে তোমার হলো গলায় দড়ি দিয়ে মারা গেছে। সুতরাং এই যে মৃত্যুর পিছনে কি থাকে, একটা কারণ থাকে, এবং কারণ ছাড়া কোনো মানে কার্যই কখনো সংগঠিত হতে পারে না। এই বিষয়টা এখানে প্রমাণ করে। আরেকটা বিষয় হলো যে তোমার যে কারণের মধ্যে আবার এটার একটা পরিমাণগত একটা বিষয় আছে। অর্থাৎ কারণ যেটা যতটুকু থাকবে, আর মানে ঘটনাটাও আবার যে মানে প্রত্যেক ঘটনা আর কারণ এই দুইটা আবার কি হবে, সমপর্যায়ে থাকবে। এটার আবার মানে তোমার হলো কম বা বেশি এই বিষয়টা আবার হয় না। ধরো একজনকে যদি আমি যদি একজনকে যদি একটা ধরো কাউকে যদি আমি যদি কাউকে হিট করি বা আঘাত করি,
এখন এই আঘাতটা আমি যদি তাকে যদি আমি থাপ্পড়ি মারলাম, ধরো এখন এখন এই থাপ্পড় মারলে পারে তো আর হয়তো সে এখানে আমি আস্তে তাকে মারলাম, এখন তার প্রতিক্রিয়া কি হবে, সে কিন্তু মারা যাবে না, এখানে হয়তো সেই সামান্য একটু ব্যথা পাবে। আবার তাকে আমি যদি বড় কোনো অস্ত্র দিয়ে যদি বা কোনো একটা লাঠি দিয়ে আমি যদি তাকে বড় একটু প্রহার করি, তাহলে আবার সেই ঠিক সমপরিমাণ আবার কি হবে, ব্যথা পাবে। সুতরাং পরিমাণের দিক থেকে কারণ আর কার্য দুইটা বিষয় হলো সমান, এটা। তো যাই হোক, আমরা এই বিশেষ করে এই পরীক্ষামূলক পদ্ধতিগুলো যখন আমরা আলোচনা আসি, তখন আমাদের এই কারণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আমাদের আসে। তো এই বিষয়ের সাথে আমরা যে বিষয়টা আলোচনা করব, দ্বিতীয় যে বিষয়টা আমরা সেটা হলো অপনয়নের সূত্র। এখন এই অপনয়ন এই শব্দটা, এটাকে ইংরেজিতে ইলিমিনেশন বলা হয়। তো যাও কেন ইলিমিনেশন, এই অপনয়নের কথাটার অর্থ হলো বাদ দেওয়া বা ছেটে ফেলা, অর্থাৎ আরোহ অনুমানের কোনো কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে অনাবশ্যক ও অবান্তর যে বিষয়গুলো, সেই বিষয়কে পর্যবেক্ষণ থেকে বাদ দেওয়াকে বলা হয় হলো অপনয়ন। অর্থাৎ আমাদের অনেকগুলো হয়তো বিষয় আছে, যে এই বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলোকে আমাদের সেই বিষয়টাকে সঠিক একটা বিষয় হিসেবে আমরা যখন নেই, তখন সেগুলো থেকে আমরা কি করি, যেগুলো খারাপ বা যেগুলো অপ্রয়োজনীয় সেই বিষয়গুলোকে বাদ দিয়ে একটা সঠিক বিষয় যেখানে রাখা হয়, সেটাকেই বলা হয় হলো অপনয়ন। তোমরা একটা একদম সিম্পল একটা উদাহরণ ধরো, একটা আমরা একটা শস্য খেতে আমরা যখন শস্য ফলাই, তখন সেখানে অনেক রকমের ঘাস থাকে, এটা ওটা থাকে। এই শস্যর জমি থেকে যখন এই বিষয়গুলোকে সেখান থেকে ছেটে ফেলা হয়, বাদ দেওয়া হয়, সেখানে আমরা কি পাই, তখন পিওর একটা ধান বা গাছ আমরা পাই। এই পিওরিটিটাই হলো অপনয়ন। তো অপনয়নের আমরা বেশ কয়েকটি সূত্র আছে, তার মধ্যে এখানে আমরা 5টা সূত্র, মূল ফান্ডামেন্টাল সূত্র, এই সূত্রগুলো আমরা একটু আলোচনা করব। তো প্রথম যে অপনয়নের যে প্রথম সূত্র, সেখানে বলছে যে কার্যের কোনো অঙ্গহানি না করে যে পূর্বকে বাদ দেওয়া যায়, তা কখনোই কারণ বা কারণের অংশ হতে পারে না। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবা, যে কার্যের কোনো অঙ্গহানি না করে কার্যের কোনো অঙ্গহানি না করে যে পূর্বককে বাদ দেওয়া যায়, তা কখনোই কারণ বা কারণের অংশ হতে পারে না। এখন কার্যকরণ নিয়ম অনুসারে আমরা কারণ হলো কার্যের কি একটি অপরিবর্তনীয় ঘটনা, এবং এই ঘটনাটা একটা সমষ্টি। এখন কার্যকরণ নিয়ম অনুসারে কারণ কার্যকে ঘটায়, এবং কারণ উপস্থিত থাকলেই তবেই কার্য ঘটে। এখন কারণ উপস্থিত না থাকলে কখনোই সেই কার্য কখনোই ঘটবে না। এখন কার্যকরণ নিয়ম অনুসারে কারণের অনুপস্থিতিতে কার্যের পক্ষে ঘটা অসম্ভব। অর্থাৎ যেখানে আমার কোনো কার্য নেই, সেখানে কখনোই, বা আমার যেখানে কোনো কারণ নেই, সেখানে কখনোই কার্য আসতে পারে না। ধরো আমরা একটা দেয়ালে যদি একটা ছবি ঝুলানো আছে, এখন যদি ছবিটি ঝুলে থাকার কারণে এক টুকরা সুতা হয়, আর কি আমরা যদি মনে করি যে এক টুকরা সুতার কারণে এই ছবিটা ঝুলে আছে, তাহলে সুতা কেটে দিলে ছবিটি পড়ে যাওয়া উচিত। যদি সুতা কাটার পরও ছবিটি না পড়ে, তাহলে বুঝতে হবে সুতা এই ছবি ঝুলে থাকার কারণ নয়। এই নিয়মটির উপর ভিত্তি করে আসলে এই যে অন্বয় পদ্ধতিটি সেটা প্রতিষ্ঠিত। দ্বিতীয় যে নিয়মটি অপনয়নের যে সূত্র, দ্বিতীয় সূত্রটা হলো অপনয়নের দ্বিতীয় সূত্র হলো যে পরবর্তী ঘটনার অনুপস্থিতি না ঘটিয়ে যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দেওয়া যায় না। জিনিসটা আবার মানে এরকম, এখানে কিন্তু বলছে যে পরবর্তী ঘটনার অনুপস্থিতি, এখানে কিন্তু উপস্থিতি না, পরবর্তী মানে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনার অনুপস্থিতি না ঘটিয়ে যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দেওয়া যায় না। সেই পূর্ববর্তী ঘটনা কারণ বা কারণের অংশ হতে বাধ্য। যেমন দ্বিতীয় সূত্র যদি আমরা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে দ্বিতীয় সূত্র অনুসারে যে ক্ষেত্রে কোনো পূর্বকের অনুপস্থিতির কারণে অনুগের অনুপস্থিতি সূচিত হয়, সেই ক্ষেত্রে ওই পূর্বক হবে অনুগের কারণ।
অন্যভাবে যদি আমরা বলি, অন্যভাবে বলা যায় যে কোনো অবস্থাকে বাদ দেওয়ার ফলে যদি কার্য বাদ পড়ে যায় তাহলে বুঝতে হবে যে ওই দুইয়ের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আছে। যেমন ধরো ওই যে দেয়ালের যে ছবি উদাহরণটা দিলাম, দেয়ালের ছবিটি যে সুতার কারণে ঝুলে আছে বলে মনে করা হয়, সেই সুতা কেটে দেওয়ার ফলে কারণে যদি ছবিটা যদি সত্যি পড়ে যায় তাহলে বুঝতে হবে যে সুতাই হলো ওই প্রকৃত কারণ, ওই ছবি পড়ে যাওয়ার প্রকৃত কারণ। অর্থাৎ এই নিয়মটি হলো তোমার হলো, আমরা প্রথম যে নিয়মটি সেটাকে আমরা বলছি যে অন্বয় পদ্ধতির, এবং এই নিয়মটি হলো ব্যতিরেকি পদ্ধতির একটা ভিত্তি। তো আমরা অপনয়নের আমরা তৃতীয় যে সূত্র সেই বিষয়টা আমরা একটু আলোচনা করি। অপনয়নের তৃতীয় সূত্র অনুসারে যদি কোনো পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা পরিমাণের দিক থেকে একই সাথে সমানভাবে বাড়ে ও কমে, জিনিসটা মনে রাখো যে পরিমাণের দিক থেকে একই সাথে এটা কি হবে, বাড়ে ও কমে, তবে উভয় ঘটনায় কার্যকারণ সূত্রে আবদ্ধ হবে। ধরো এই বিষয়টা যদি আমরা একটু ব্যাখ্যা করি, আমরা জানি যে পরিমাণের দিক থেকে কি কার্য এবং কারণ হলো সমান। এর আগেও আমি তোমাদেরকে বলছি যে আঘাত পাওয়ার বিষয়টা, যে যতটুকু হিট করা হবে সে ততটুকু আঘাত পাবে। তার মানে হলো পরিমাণের দিক থেকে কার্য এবং কারণ উভয় হলো সমান। তো তাই কোনো পূর্ববর্তী ঘটনা বৃদ্ধি বা হ্রাস পাওয়ার সাথে এই সমানতালে যদি পরবর্তী ঘটনা বৃদ্ধি বা হ্রাস ঘটে তাহলে এই দুই অবস্থার মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে বলা যায়। যেমন ধরো একটা থার্মোমিটার, আমরা থার্মোমিটারে তোমরা দেখছো যে এই থার্মোমিটার আমরা আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য এটা করলাম। তো থার্মোমিটারের এখন এই যে এর ভিতরে কি থাকে, পারদ থাকে। এই পারদটা কি হয়, তাপমাত্রার কারণে এটা এই পারদ ধরো তাপ বেশি হলে এটা পারদ উপরে উঠবে, আর তাপ কম হলে পারদ নিচে নামবে। এখন যদি এই যে থার্মোমিটারের তাপ বাড়ার ফলে যদি পারদ উপরে উঠে অর্থাৎ বেড়ে যায়, তাহলে তাপ কমার ফলে যদি পরিমাণ সমানতালে নিচের দিকে নেমে যায় তাহলে এদের মধ্যে কি আছে, একটা কার্যকারণ সম্পর্ক আছে বলা যায়। এবং কার্য এবং কারণ যেহেতু এই অপরিহার্যভাবে যুক্ত, সেহেতু কারণের পরিবর্তন অপরিহার্যভাবে কার্যেরও পরিবর্তন ঘটায়। তাহলে এই আমরা এই বিশেষ করে থার্মোমিটারের এই উদাহরণটা দিয়ে আমরা এই বিষয়টা মনে করব যে দুটাই যে সমানভাবে বাড়ে এবং কমে। চতুর্থ যেই এখানে কিন্তু এই তৃতীয় যে সূত্র, এটা তোমার হলো তোমার হলো যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করি সেই পদ্ধতির এটা হলো তোমার সহপরিবর্তন পদ্ধতির একটা পদ্ধতি হিসেবে এটা আমাদের চলে আসে। চতুর্থ যে সূত্র সেটা হলো অপনয়নের চতুর্থ সূত্র অনুযায়ী যা অপর একটি ঘটনার কারণ বলে বিবেচিত তা কখনো আলোচ্য ঘটনার কারণ হতে পারে না। আবারও মনে করো যে বলছে যা অপর একটি ঘটনার কারণ বলে বিবেচিত হবে তা কখনো আলোচ্য ঘটনার কারণ হতে পারে না। ধরো এটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এখানে যদি বলা যায় যে যুক্তিবিদ্যার মতে কারণ হলো কার্যের হলো একটা কি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, যেটা আমরা আগেও বলছি। তাই এই একই কার্যের একটি মাত্র কারণ থাকে। তাই যুক্তিবিদ জোসেফ এই বিষয়ে সম্পর্কে বলেন যে যা একটি ঘটনার কারণ বলে স্বীকৃত বা প্রমাণিত হয় তা অন্য কোনো ঘটনার কারণ হতে পারে না। অর্থাৎ যেই ঘটনার যেটার জন্য সেটা শুধু সেই ঘটনারই কারণ হবে। তো উদাহরণস্বরূপ বলা যায় যে ধরো আমাদের যে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া হলো মৃত্যুর কারণ হিসেবে স্বীকৃত। এখন অপনয়নের এই সূত্র অনুযায়ী তাই এটি অন্য কোনো ঘটনার কারণ হতে পারে না। অর্থাৎ হয়তো আমরা মৃত্যুর অনেকগুলো কারণ আমরা নিয়ে আসি, কিন্তু হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় যে মৃত্যুর কারণ এটাই হলো একমাত্র স্বীকৃত একটি বিষয়। সুতরাং এটাই হলো তোমার অপনয়নের হলো চতুর্থ যে সূত্র, সেই সূত্রটা এটা অপনয়নের এটা হলো পরিশেষ যে পদ্ধতি, এটা সেই ভিত্তির উপরে এটা উঠছে। তো যাই হোক, আমরা পঞ্চম বা সর্বশেষ অপনয়নের সূত্র অনুসারে বলা যায় যে কোনো ঘটনার উপস্থিতি থাকা সত্ত্বেও যে পূর্ববর্তী ঘটনা অনুপস্থিত থাকতে পারে, এবং যে পূর্ববর্তী ঘটনা উপস্থিত থাকা সত্ত্বেও কার্য উপস্থিত থাকে না,
তা কারণ রূপে বিবেচিত হতে পারে। যেমন ধরো, যদি কোনো ব্যক্তিকে আঘাত না করা সত্ত্বেও তার মৃত্যু হয়েছে এবং কোনো ব্যক্তিকে আঘাত করা সত্ত্বেও তার মৃত্যু হয়নি, সুতরাং আঘাত করা মৃত্যুর কারণ হতে পারে না। জিনিসটা কিন্তু বুঝছো যে যে কোনো ব্যক্তিকে আমরা আঘাত করলাম, তা সত্ত্বেও তার মৃত্যু, আঘাত করা হয় না, মৃত্যু হয়ে গেছে। আবার আরেকজনকে আঘাত করলাম কিন্তু তার মৃত্যু হয় নাই, সুতরাং আঘাত করাই যে মৃত্যুর কারণ হতে পারে না। সুতরাং এটাই হলো অপনয়নের এই সূত্র, যেটা এই অপনয়নের সূত্রটি, এটা হলো যৌথ অন্যয় ব্যতিরেকে যে পদ্ধতি অপসারণ সূত্র হিসাবে এটাকে ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা তোমাদের আমি প্রথমে মানে আজকের যে আলোচনার দুটি বিষয় আমরা আলোচনা অলরেডি করে ফেললাম। একটা হলো কার্যকারণ নিয়ম, আর একটা হলো কি অপনয়নের সূত্র। আমরা এবার আরেকটা অন্যতম আলোচ্য বিষয়, সেটা হলো তোমার অন্যয় পদ্ধতি, যেটাকে আমরা বলছি the method of agreement. The method of agreement, এই অন্যয় পদ্ধতি দ্যাট মিন্স পরীক্ষণমূলক পদ্ধতিগুলোর মধ্যে যে পদ্ধতিগুলো আছে, যে সাধারণত দুটি ঘটনার মধ্যে যে কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের জন্য যুক্তিবিদগণ যে পদ্ধতি ব্যবহার করেন তাকে বলা হয় হলো কি পরীক্ষণমূলক পদ্ধতি। এখন যুক্তিবিদ মিল এই পরীক্ষণমূলক পদ্ধতিকে যে 5 ভাগে ভাগ করেন, এই অন্যয় পদ্ধতি বা দ্য মেথড অফ এগ্রিমেন্ট, এটা হলো একটা অন্যতম একটি পদ্ধতি। এখন অন্যয় পদ্ধতি শব্দের অর্থ কি দেখো। অন্যয় শব্দের অর্থই হলো তোমার হলো মিল, অর্থাৎ সাদৃশ্য, মিল বা সাদৃশ্য অন্যয় শব্দের অর্থই। সুতরাং অন্যয় পদ্ধতির অর্থ হচ্ছে মিল বা সাদৃশ্যের একটি পদ্ধতি। এই জাতীয় পদ্ধতিকে 2 বা ততোধিক দৃষ্টান্তে আলোচ্য ঘটনার সাথে অন্য একটি অবস্থার উপস্থিতির সাদৃশ্য লক্ষ্য করে সিদ্ধান্ত নেওয়া হয় যে আলোচ্য ঘটনার সাথে উক্ত অবস্থার কার্যকরণের একটা সম্পর্ক আছে। অর্থাৎ একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার মধ্যে 2 বা ততোধিক বিষয় যদি সেই বিষয়টার মিল থাকে, তাহলে সেই মিলের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নেওয়া হয় এবং আলোচ্য ঘটনার সাথে উক্ত অবস্থার কি থাকে, একটা কার্যকরণ সম্পর্ক বিদ্যমান থাকে, সেটাই হলো অন্যয় পদ্ধতি। এখন অন্যয় পদ্ধতির সংজ্ঞা দিতে গিয়ে যুক্তিবিদ মিল বলেন যে যদি কোনো অনুসন্ধানাধীন ঘটনার 2 বা ততোধিক দৃষ্টান্তে একটি মাত্র সাধারণ অবস্থা বর্তমান থাকে, তাহলে সব কটি দৃষ্টান্তে যে সাধারণ অবস্থাটির মিল পাওয়া যায় সেটাই হবে প্রদত্ত ঘটনার কারণ বা কার্য। এখন এই যুক্তিবিদ বেইনও এই সম্পর্কে উনিও এই সম্পর্কে বলছেন যে পূর্ববর্তী ঘটনার যে অংশকে বাদ দিলে কার্যের হানি হয় না, সেই অংশটা কখনো কারণ বা কার্যের অংশ হতে পারে না। এখন যে পদ্ধতির সাহায্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয়ে অনুসন্দেহ ঘটনার একাধিক দৃষ্টান্তের সকল ক্ষেত্র বিদ্যমান পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য মনে করা হয়, তাকেই বলা হয় হলো অন্যয় পদ্ধতি। এখন এই বিষয়টা যদি আমরা অন্যয় পদ্ধতির কিছু মূল সূত্র আছে, যেমন অন্যয় পদ্ধতি যে আমরা যে অপনয়নের যে সূত্র, সেই অপনয়ন সূত্রের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। পূর্ববর্তী ঘটনার যে অংশকে বাদ দিলে কার্যের হানি হয় না, সেই অংশটা কখনো কারণ বা কারণের অংশ হতে পারে না। এখন এই সূত্রটির অর্থ হলো কি, যদি আমরা কিন্তু এই অন্যয় পদ্ধতির অপনয়ন পদ্ধতির কিন্তু প্রথম যে সূত্র, যে পূর্ববর্তী ঘটনার যে অংশকে বাদ দিলে কার্যের হানি হয় না, সেই অংশটা কখনো কারণ বা কারণের অংশ হতে পারে না। এই সূত্রটির অর্থ হলো যদি দেখা যায় যে কোনো পূর্ববর্তী ঘটনাকে বাদ দেওয়ার পরেও আলোচ্য ঘটনাটি যথারীতি বর্তমান আছে, তাহলে উক্ত এই পূর্ববর্তী ঘটনার সাথে আলোচ্য ঘটনার কোনো সম্পর্ক থাকতেও পারে না। আমরা তোমার এই অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা দুটি মানে সাংকেতিক উদাহরণ দিয়ে আমরা তোমাদেরকে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করবো। যেমন একটা হলো কার্য থেকে
কারণ অনুসন্ধান, কার্য থেকে কারণ অনুসন্ধান। এখন এখানে কার্য থেকে কারণ অনুসন্ধান আমরা প্রথমত যেমন কারণটাকে আমরা বলবো হলো এটা হলো একটা পূর্ববর্তী ঘটনা। আর তোমার আরেকটা হলো কি, এটা হলো কারণটা হলো পূর্ববর্তী ঘটনা। আর কার্য যেটা, এই কার্যটা হলো কি অনুগামী বা পরবর্তী আমরা যে মানে ঘটনা, এটাকে বলা হয় অনুগামী। এই অনুগামী একটা হলো কারণ আর একটা হলো কি কার্য। এখন কারণটা কি? কারণ ধরা প্রথমে একটা কারণ হলো আমরা বলি হলো মশার কামড়। মশার কামড়, এখন এই মশার কামড়ের আমার কারণটা হলো মশার কামড়, আর কার্যটা হলো কি? কার্যটা হলো তোমার হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়া এখন এই যেটাকে আমরা বলি হলো মশার কামড়, এই যে এই মশার কামড় প্লাস আমি দিলাম হলো দিবা নিদ্রা, অর্থাৎ মশার কামড় প্লাস দিনে আমি এখানে ঘুমের যে বিষয়টা সেই বিষয়টাও চলে আসছে। আর কার্যটা ঠিক একই কি ওই ম্যালেরিয়াই, কার্যটা হলো কি ওই ম্যালেরিয়া। আবার মশার কামড় প্লাস রাত্রি জাগরণ, এই মশার কামড় প্লাস রাত্রি জাগরণ। এখানে আমি এখানে লিখলাম হলো এই মশার কামড়টা, এটা ডট ডট দিলে বোঝানোর জন্য মশার কামড়। আর ঘটনা কিন্তু ওই একই, কার্য যেটা সেটা হলো কি ওই ম্যালেরিয়া। অর্থাৎ আমরা জানি যে ম্যালেরিয়া হলো কার্য, প্রত্যেকটা ঘটনার কার্য হলো ম্যালেরিয়া, আর এর কারণ বের করতে হবে আমাদেরকে। এখন ম্যালেরিয়া পূর্বগামী দৃষ্টান্তগুলো হলো তোমার হলো যেমন এখানে আমরা দেখছি যে হয়তো দিবা নিদ্রা অথবা বৃষ্টিতে ভেজা অথবা রাত্রি জাগরণ ইত্যাদি ঘটনাগুলো যদি দৃষ্টান্ত ভেদে এটা ভিন্ন রূপ আছে, কিন্তু মশার কামড় সব দৃষ্টান্তে, অর্থাৎ এখানেও এটাও মশার কামড়, এটাও মশার কামড়। এই মশার কামড় আমরা প্রথমে উদাহরণটা আমরা মশার কামড় প্লাস আমরা এখানে দিলাম হলো ধরো বৃষ্টিতে ভেজা। বৃষ্টিতে ভেজা, এখন এই বৃষ্টিতে ভেজা, দিবা নিদ্রা আর হলো রাত্রি জাগরণ, এই সবগুলো মশার কামড় প্লাস বৃষ্টিতে ভেজা, মশার কামড় প্লাস রাত্রিতে নিদ্রা, মশার কামড় প্লাস রাত্রি জাগরণ, এই সবগুলোর মধ্যে আছে, কিন্তু আমার কার্য সব একটাই, কার্যটা হলো কি ম্যালেরিয়া। সুতরাং এখানে কাজেই এই মশার কামড়ই হচ্ছে ম্যালেরিয়ার কারণ। তাহলে এখানেই সেই উদাহরণটা যে সবগুলো ঘটনার মধ্যে এক বা একাধিক ঘটনা ঘটবে, কিন্তু সবগুলোর মধ্যে যে বিষয়টার মিল থাকবে সেটাই হবে আলোচ্য ঘটনার কারণ এবং কার্য। এটাই হলো আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যে কারণ থেকে কার্য অনুসন্ধান, যেটা আমরা এখানে করলাম কি কার্য থেকে কারণ অনুসন্ধান। আর এখন আমাদের আসবে কি কার্য না, এখানে আসবে হলো কারণ, কারণ থেকে কার্য, কারণ থেকে হলো কার্য। এখানে আমি একই রকমের সেই একই ঘটনা, এটা হলো তোমার হলো কার্য, এর আগে ছিল হলো কারণ, এটা হলো সেই পূর্ববর্তী ঘটনা। দ্বিতীয়ত আমার আসে হলো তোমার এটা যেহেতু কার্য, দ্বিতীয় আমার আসে কি কারণ, দ্বিতীয় আসে কারণ। এখন এটা হলো এই ঘটনাটা, এখন এখানে আমরা হয়তো আমরা লিখলাম হলো বায়ু পরিবর্তন। আমাদের আসে হলো প্রত্যেকটাতেই এই একই ঘটনা, একই ঘটনা। আর এখানে
কারণ হিসাবে আমাদের আসে হলো তোমার হলো সুস্বাস্থ্য প্লাস হলো সাদা পোশাক, ধরো সাদা পোশাক। তারপরে আমাদের আসে হলো সুস্বাস্থ্য, এটা সবগুলোর মধ্যে কমন থাকলো, প্লাস আমি কাটা চুল, কাটা চুল। হ্যাঁ, আবার এই সুস্বাস্থ্য আবার সবগুলোর মধ্যে আছে গায়ে লোম, গায়ে লোম। এখন এখানে দেখো ঠিক ওই অনুরূপ ভাবে এটা বিতর্ক বিপরীত হিসাবে আসছে যে সবগুলো, যে আমরা জানি যে বায়ু পরিবর্তন হলো কারণ আর এর কার্য কি। বায়ু পরিবর্তনের অনুবর্তী ঘটনাগুলোকে সুস্বাস্থ্য, যেটা সবগুলোর মধ্যেই কি আছে, মানে সবগুলোর মধ্যে বর্তমান আছে, কাজেই বায়ু পরিবর্তনই হচ্ছে সুস্বাস্থ্য। সুতরাং এইভাবে আমরা প্রথমত আমরা কার্য থেকে কারণ, আর পরবর্তীতে আমরা কারণ থেকে কার্য, এই বিষয়টাকে আমরা প্রমাণ করতে পারি। তো যাই আমাদের এই অন্বয় পদ্ধতিকে কেন নিরীক্ষণের পদ্ধতি বলা হয় আর কি। অন্বয় পদ্ধতিকে প্রধানত নিরীক্ষণের পদ্ধতি বলা হয় কারণ নিরীক্ষণই সাধারণত এর দৃষ্টান্তগুলো যোগান দিয়ে থাকে, এবং নিরীক্ষণের ক্ষেত্রে পরীক্ষণ অপেক্ষা ব্যাপক হলেও এই পদ্ধতি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ এটা পরীক্ষণের ক্ষেত্রেও প্রযোজ্য আর এটা নিরীক্ষণের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন এই উক্তির অর্থ হচ্ছে যে আমাদের এই যে আয়ত্তে অতীত এমন কতগুলো ঘটনা আছে যেগুলোর ক্ষেত্রে আমরা পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমরা কি করি, অন্যয় পদ্ধতির সাহায্য নিয়ে থাকি। এখন যে ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয় এবং আমাদের সম্পূর্ণরূপে নিরীক্ষণের উপর নির্ভর করতে হয়, সেক্ষেত্রে আমরা অন্যয় পদ্ধতি প্রয়োগ করি, এবং এই জন্যই কি করা হয়, এই অন্যয় পদ্ধতিকে প্রধানত নিরীক্ষণের একটি পদ্ধতি বলা হয়। এরকম তোমরা তো বলবা যে কোন ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করি। আমরা সাধারণত হয়তো জোয়ার ভাটার যে বিষয়টা, তারপরে তোমার মানে কোন সময় আবহাওয়ার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা পরীক্ষাগারের মাধ্যমে আমরা এগুলো, ভূমিকম্প, এগুলো পরীক্ষাগারের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি না, এগুলোকে আমরা নিরীক্ষণের মাধ্যমে প্রমাণ করি। সুতরাং এই জন্যই অন্যয় পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়। তো যাই হোক, অন্যয় পদ্ধতি আমরা তিনটা বিষয়ে আলোচনা করলাম। আমরা সর্বশেষ আমাদের আলোচনার একটা বিষয় আসছে, যেটা হলো যে অন্যয় পদ্ধতির কি সুবিধা আর অসুবিধা। অন্যয় পদ্ধতির বেশ কিছু সুবিধা আছে, যেমন অন্যয় পদ্ধতি মূলত একটি নিরীক্ষণের পদ্ধতি। আমরা যেটা বললাম যে এই যেহেতু এটা শুধু এটা পরীক্ষণ না, নিরীক্ষণের যে বিষয়গুলো আছে, যে সেই বিষয়গুলো অন্যয় পদ্ধতির মাধ্যমে এটা করা সম্ভব হয়। তারপরে অন্যয় পদ্ধতি কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্য উভয় দিকে গমন করতে পারে, যেটা আমরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। সুতরাং এটাও একটা অন্যয় পদ্ধতির একটা অন্যতম একটা সুবিধা। অন্যয় পদ্ধতির প্রয়োগের ক্ষেত্র অনেক ব্যাপক। এটা মানে অন্যয় পদ্ধতি যেমন নিরীক্ষণের পদ্ধতি বা সাধারণ মানুষ যে কোনো ঘটনা ব্যাখ্যার জন্য খুব সহজে কি করে, এই অন্যয় পদ্ধতিটাকে প্রয়োগ করতে পারে, এবং এটা অনেক জনপ্রিয় এবং সব মানুষই এই পদ্ধতি ব্যবহার করতে পারে। এই জন্য অন্যয় পদ্ধতি এটা একটা সুবিধাজনক পদ্ধতি। এবং অন্যয় পদ্ধতির সাহায্যে অবান্তর বিষয় বা অপনয়ন করা যায়। যেমন আমরা অন্য কি এই পদ্ধতির মধ্যে আমরা হয়তো একটা সঠিক কোনটা, হয়তো একটা ঘটনা আমরা অন্য পদ্ধতির মাধ্যমে আমরা দেখি যে অনেকগুলোর বিকল্প, অনেকগুলোর মধ্য থেকে যেটা সঠিক সেই বিষয়টাকে আমরা বেছে যে সিদ্ধান্ত সেটা আমরা গ্রহণ করতে পারি। সুতরাং এটাও অন্য পদ্ধতির একটা অন্যতম একটা সুবিধা। এখন অন্য পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক অস্বীকার করা যায় না, কারণ অন্য পদ্ধতি একটা কি আবিষ্কারের পদ্ধতি। এর সাহায্যে কার্যকারণ সম্পর্ক প্রমাণ করা সম্ভব হয় না, একথাও সত্য, কিন্তু এর সাহায্যে কার্যকারণ সম্পর্কের একটা ইঙ্গিত পাওয়া যায়। এই পদ্ধতি কার্যকারণ সম্পর্কে যে ইঙ্গিত দেয় তা পরে যৌথ পদ্ধতি বা ব্যতিরেকি পদ্ধতির সাহায্যে এটা প্রমাণ করা যায়। তারপরেও আমরা দেখি যে অন্য পদ্ধতির কিছু অসুবিধা আছে, কিছু পদ্ধতিগত কিছু ত্রুটি আছে, যেমন প্রকৃতিগত ত্রুটি। এই ত্রুটিটি অন্য পদ্ধতির মধ্যে কিন্তু একটা নিহিত। যেমন এই পদ্ধতির বহু কারণবাদ দ্বারা নাকচ করা হয়ে যায়। যেমন অনেক সময় একই ঘটনা অনেকগুলো মানে বিষয়গুলো মিল থাকে। যেমন একজন ডাক্তার লাল সিরাপের সাথে মিশিয়ে কয়েকটি ভিন্ন ভিন্ন ওষুধ কয়েকজন রোগীকে খেতে দিলেন, তারা সবাই কি করলেন, আরোগ্য লাভ করলো। এক্ষেত্রে লাল সিরাপ হচ্ছে সবগুলো দৃষ্টান্তের সাধারণ অবস্থা, তাই একই আরোগ্য লাভের কারণ বলে গণ্য করতে হয় আর কি। কিন্তু প্রকৃতপক্ষে বিভিন্ন ঔষধই আরোগ্য লাভের কারণ, ওই লাল সিরাপ এটার কারণ না। সুতরাং এই জন্য এই পদ্ধতির
কি হয়, কিছু অসুবিধা আমাদের সামনে চলে আসে। তাছাড়া এই তোমার এই ব্যবহারিক অপূর্ণতা, এই পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে একটি অসুবিধা দেখা দেয়, সেটা যে অন্য পদ্ধতি একটি নিরীক্ষণের পদ্ধতি। এখন নিরীক্ষণের সাহায্যে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব হয় না, তাই নিরীক্ষণের সময় প্রয়োজনীয় বিষয় আমাদের দৃষ্টি এড়িয়ে গুপ্ত অবস্থায় সেটা থেকে যেতে পারে, আর একটি অপ্রয়োজনীয় বিষয় আমাদের সামনে তখন প্রাধান্য বিস্তার করতে পারে, অর্থাৎ আমাদের অনিরীক্ষণ অনুপপত্তি সেখানে ঘটতে পারে। যেমন একটি বাড়ির কয়েকজন লোক একসাথে কলেরা রোগে আক্রান্ত হলো। এখন কলেরা রোগের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল যে তারা প্রত্যেকে আগের দিন কি করছে, পচা মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছিল। এখানে এটি হচ্ছে কলেরা রোগের সাধারণত পূর্ববর্তী অবস্থা। তাই এই পচা মাছ খাওয়াই সকলেই কলেরা হওয়ার কারণ বলে সিদ্ধান্ত করা হলো, কিন্তু আসলে হয়তো কলেরার প্রকৃত কারণ অন্যদিকে নিহিত ছিল, পচা মাছ একটি উপলক্ষ মাত্র। তো যাই হোক, এটা এই দৃষ্টান্ত বৃদ্ধির সাহায্যে অসুবিধা কিছু মাত্রা দূর করা সম্ভব হয়। বিশেষ করে দৃষ্টান্ত পরীক্ষায় গুপ্ত বিষয় পক্ষ আর গোপন থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই সময় গুপ্ত বিষয়টি হয়তো আমাদের নজরে এড়িয়ে যেতে পারে। আর একটা বিষয়, যার অন্য পদ্ধতির সাহায্যে কার্যকরণ সম্পর্ক থেকে সহ অবস্থান সম্পর্কে পৃথক করাও যায় না। তো যাই হোক, আমরা এই অন্য পদ্ধতির আমরা দেখলাম যে এটার কিছু সুবিধা এবং এটার কিছু অসুবিধা আছে। তারপরে আমরা যাই হোক, আজকের এই আলোচনায় আমরা শেষ পর্যায়ে আসছি। তোমরা হয়তো এতক্ষণ এই বিষয়টা অনেক আগামীতে হয়তো আমরা আরো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আগামী যে ক্লাসটা আমি তোমাদের নিব আর কি, সেই বিষয়টা হলো যে তোমাদের অন্য পদ্ধতির অনুপপত্তি, তাছাড়া আমরা নিরীক্ষণের আরেকটি পদ্ধতি ব্যতিরেখী পদ্ধতি, দ্য মেথড অফ ডিফারেন্স, এই বিষয়টা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।